ইতিহাসের ধাপে ধাপে যখন আমরা এগোই, তখন একসময় মানব সভ্যতার গল্প রূপ নেয় কবিতা, কাব্য আর মহাকাব্যের আকারে। বৈদিক যুগের শেষে ভারতবর্ষে গড়ে উঠেছিল এমন এক সময় যা শুধু ইতিহাস নয়, কল্পনা, দর্শন আর সংস্কৃতির গভীর সমাহার। এই সময়ই জন্ম নেয় দুই মহাকাব্য, রামায়ণ ও মহাভারত। এই মহাকাব্যগুলো কেবল কাহিনী নয়, এগুলো মানুষের ধর্মীয় বিশ্বাস, নৈতিকতা, সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্রনীতির ভিত্তি তৈরি করেছে। আজও ভারতীয় সমাজ, সংস্কৃতি, আচার, অনুষ্ঠান, এমনকি রাজনীতিতেও এই দুই মহাকাব্যের প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। রামায়ণ, যা ঋষি বাল্মীকি রচিত বলে বিবেচিত, ভারতীয় সাহিত্যের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ মহাকাব্য। এটি অযোধ্যার রাজপুত্র রামের জীবন কাহিনী কেন্দ্র করে রচিত, যিনি বিষ্ণুর অবতার হিসেবে পূজিত। রামায়ণ কেবল একটি গল্প নয়, বরং এটি ধর্ম, নৈতিকতা, কর্তব্য এবং আদর্শ মানব জীবনের একটি দর্শন। এই মহাকাব্য 7টি কাণ্ডে বিভক্ত: বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, যুদ্ধকাণ্ড এবং উত্তরকাণ্ড। রাম অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র এবং সত্য, ন্যায় ও ধর্মের প্রতীক। তার জীবন শুধু একজন রাজপুত্রের গল্প নয়, বরং তিনি ছিলেন মর্যাদা পুরুষোত্তম, একজন আদর্শ মানুষ যিনি সর্বদা ধর্ম ও কর্তব্যের পথ অনুসরণ করেন। রামের চরিত্র অযোধ্যার নাগরিকদের কাছে শুধু একজন যুবরাজ নয়, তিনি ছিলেন সততা, ন্যায় বিচার এবং পিতৃভক্তির প্রতীক। তিনি পিতার আদেশে 14 বছরের বনবাস গ্রহণ করেন, যা তার কর্তব্য পরায়ণতা ও ত্যাগের উদাহরণ। রামের জীবন থেকে আমরা শিখি যে ব্যক্তিগত সুখের চেয়ে ধর্ম ও সমাজের প্রতি দায়িত্ব পালন করা অধিক গুরুত্বপূর্ণ। রামের আদর্শ চরিত্র ভারতীয় সমাজে একটি মানদণ্ড স্থাপন করেছে। তিনি একজন আদর্শ পুত্র, ভাই, স্বামী এবং রাজা হিসেবে বিবেচিত। তার জীবনের প্রতিটি ঘটনা পিতার প্রতিজ্ঞা রক্ষা, সীতার প্রতি অটল ভালোবাসা এবং রাবণের বিরুদ্ধে যুদ্ধ সমাজে নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয়। সীতা, রামের পত্নী, ভারতীয় সমাজে নারীত্ব, সতীত্ব ও ত্যাগের প্রতীক হিসেবে সম্মানিত। তিনি মিথিলার রাজা জনকের কন্যা এবং ভূমিজা অর্থাৎ পৃথিবী থেকে জন্মগ্রহণকারী হিসেবে পৌরাণিক গুরুত্ব বহন করেন। সীতার জীবন ধৈর্য, নিষ্ঠা এবং আত্মত্যাগের এক অসাধারণ উদাহরণ। রামের সঙ্গে বনবাসে যাওয়ার সিদ্ধান্ত, রাবণের অপহরণের সময় তার অটল সতীত্ব এবং অগ্নি পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রমাণ করা, এসব ঘটনা সীতাকে ভারতীয় নারীদের জন্য এক আদর্শ চরিত্রে পরিণত করেছে। তবে সীতার জীবন নিয়ে আধুনিক সময়ে অনেক বিতর্কও রয়েছে। তার অগ্নি পরীক্ষা এবং পরবর্তীতে নির্বাসন নিয়ে প্রশ্ন উঠেছে যে এটি কি পুরুষতান্ত্রিক সমাজে প্রতিফলন। তবুও সীতার চরিত্র ভারতীয় নারীদের শক্তি, ধৈর্য এবং আত্মমর্যাদার প্রতীক হিসেবে আজও প্রাসঙ্গিক। রাম, সীতা এবং লক্ষ্মণের 14 বছরের অরণ্যবাস রামায়ণের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সময় তারা বিভিন্ন ঋষিমুনির সঙ্গে মেলামেশা করেন, বন্য জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করেন এবং ধর্মের পথে অটল থাকেন। অরণ্যবাস শুধু নির্বাসনের গল্প নয়, এটি মানুষের সংগ্রাম, ধৈর্য এবং অধ্যবসায়ের প্রতীক। রাবণ কর্তৃক সীতার অপহরণ রামায়ণের কেন্দ্রীয় ঘটনা। রাবণ, লঙ্কার রাক্ষসরাজ, শক্তিশালী এবং জ্ঞানী হলেও অহংকার এবং অধর্মের প্রতীক। সীতার অপহরণের পর রাম, হনুমান, সুগ্রীব এবং বানর সেনার সাহায্যে লঙ্কায় যান এবং রাবণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন। এই যুদ্ধ ধর্ম এবং অধর্মের সংঘর্ষের প্রতীক। রামের রাবণবধ শুধু একটি যুদ্ধের জয় নয়, বরং ন্যায় ও সত্যের বিজয়। রামের শাসনকাল, যা রামরাজ্য নামে পরিচিত, ভারতীয় সমাজে একটি আদর্শ সমাজ ব্যবস্থার প্রতীক। রামরাজ্যে ন্যায়, সমতা, শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করত। এই সময় প্রজারা সুখী ছিল এবং কোনো অন্যায় বা অত্যাচার ছিল না। রামরাজ্যের ধারণা আজও ভারতীয় রাজনীতি ও সমাজে একটি আদর্শ হিসেবে ব্যবহৃত হয়। এটি এমন এক সমাজের কল্পনা যেখানে শাসক তার প্রজাদের প্রতি দায়িত্ববদ্ধ এবং ধর্ম ও নৈতিকতার ভিত্তিতে শাসন পরিচালনা করেন। মহাভারত ব্যাসদেব রচিত বলে বিবেচিত ভারতীয় সাহিত্যের আরেকটি বিশাল ও জটিল মহাকাব্য। এটি পাণ্ডব ও কৌরবদের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধকে কেন্দ্র করে রচিত। মহাভারতের 18টি পর্ব এবং প্রায় 1 লক্ষ শ্লোক এটিকে বিশ্বের বৃহত্তম মহাকাব্যগুলোর একটিতে পরিণত করেছে। এটি কেবল একটি যুদ্ধের গল্প নয়, বরং মানব জীবনের বিভিন্ন দিক, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ নিয়ে গভীর দর্শন প্রকাশ করে।
মহাভারতের কাহিনী শুরু হয় হস্তিনাপুরের কুরু বংশের দুই শাখা পাণ্ডব ও কৌরবদের মধ্যে সিংহাসনের জন্য দ্বন্দ্ব নিয়ে। পাণ্ডবরা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব এবং কৌরবরা দুর্যোধনের নেতৃত্বে একই বংশের হলেও ক্ষমতার লোভ ও ঈর্ষা তাদের শত্রুতে পরিণত করে। দুর্যোধনের ষড়যন্ত্রের কারণে পাণ্ডবরা বারবার অপমানিত হন এবং ১৩ বছরের বনবাস ও অজ্ঞাতবাসে যেতে বাধ্য হন। এই দ্বন্দ্ব ক্রমশ কুরুক্ষেত্রের যুদ্ধে রূপ নেয়। পাণ্ডব ও কৌরবদের দ্বন্দ্ব শুধু ক্ষমতার লড়াই নয়, বরং এটি নৈতিকতা, অনুগত্য এবং পারিবারিক সম্পর্কের জটিলতার প্রতিফলন। এই দ্বন্দ্বের মাধ্যমে মহাভারত দেখায় যে মানুষের লোভ আর অহংকার কিভাবে সম্পর্ক ধ্বংস করে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। দ্রৌপদী, পাণ্ডবদের পত্নী, মহাভারতের একটি কেন্দ্রীয় চরিত্র। তার বস্ত্রহরণের ঘটনা মহাভারতের সবচেয়ে নাটকীয় এবং তাৎপর্যপূর্ণ ঘটনাগুলোর একটি। দ্বৈত ক্রীড়ায় পাণ্ডবরা সবকিছু হারানোর পর দুর্যোধন ও দুঃশাসনের নির্দেশে দ্রৌপদীকে সভায় টেনে আনা হয় এবং তার বস্ত্রহরণের চেষ্টা করা হয়। এই ঘটনা শুধু দ্রৌপদীর ব্যক্তিগত অপমান নয়, বরং নারীর মর্যাদা, সম্মান এবং অধিকার নিয়ে গভীর প্রশ্ন তোলে। দ্রৌপদীর এই অপমান কুরুক্ষেত্রের যুদ্ধের একটি প্রধান কারণ হয়ে ওঠে। এই ঘটনা ভারতীয় সমাজে নারীর প্রতি মহিংসা ও অবিচারের বিরুদ্ধে একটি প্রতীকী প্রতিবাদ হিসেবে বিবেচিত হয়। দ্রৌপদীর চরিত্র শক্তি, সাহস এবং আত্মমর্যাদার প্রতীক, যিনি নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য অটল থাকেন। কুরুক্ষেত্রের যুদ্ধ মহাভারতের কেন্দ্রীয় ঘটনা। এই 18 দিনের যুদ্ধ শুধু অস্ত্রশস্ত্রের সংঘর্ষ নয়, বরং নৈতিকতা, কর্তব্য এবং মানবিকতার এক পরীক্ষা ক্ষেত্র। এই যুদ্ধে ভাইয়ের বিরুদ্ধে ভাই, বন্ধুর বিরুদ্ধে বন্ধু এবং গুরুর বিরুদ্ধে শিষ্য লড়াই করে। যুদ্ধের ভয়াবহতা এবং রক্তপাত মানুষকে শিক্ষা দেয় যে ক্ষমতার লোভ আর অহংকার কিভাবে ধ্বংস ডেকে আনে। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে অর্জুনের সারথি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি অর্জুনকে যুদ্ধের আগে ভগবদ্গীতার মাধ্যমে জীবন, কর্ম এবং ধর্মের গভীর দর্শন শিক্ষা দেন। এই যুদ্ধ শুধু পাণ্ডবদের জয়ের গল্প নয়, বরং এটি দেখায় যে নৈতিকতা এবং ধর্মের পথে থাকা ব্যক্তিরাই শেষ পর্যন্ত বিজয়ী হন। গীতার এই শিক্ষা আজও ভারতীয় সমাজে জীবনের বিভিন্ন দিকে ব্যক্তিগত, সামাজিক এবং আধ্যাত্মিক প্রভাব ফেলে। এটি হিন্দু দর্শনের একটি মূল ভিত্তি এবং বিশ্বের বিভিন্ন দার্শনিক চিন্তাধারার মধ্যেও গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। রামায়ণ ও মহাভারত সমাজে ধর্ম বা নৈতিকতার ধারণাকে শক্তিশালী করে তুলেছিল। কোন কাজ ন্যায়, কোনটা অন্যায়, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য মানুষ এসব মহাকাব্যকে পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করেছিল। রাম ও সীতার সম্পর্ক, ভ্রাতৃত্বের বন্ধন, দ্রৌপদীর সংগ্রাম সবকিছু ভারতীয় সমাজে পরিবার, বন্ধন, ভালোবাসা ও দায়িত্বকে নতুন করে সংজ্ঞায়িত করেছে। রাম ও কৃষ্ণ দেখিয়েছিলেন নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়, বরং মানুষের প্রতি দায়িত্ব, ন্যায় ও নৈতিকতা রক্ষা করা। এই যুগে মহাকাব্যের গল্পগুলো গান, নৃত্য, নাটক এবং শিল্পে ছড়িয়ে পড়েছিল। মন্দির চিত্র, ভাস্কর্য ও নাট্যকলার মাধ্যমে এই গল্পগুলো মানুষের জীবনের অঙ্গ হয়ে যায়। মহাকাব্য যুগের রামায়ণ ও মহাভারত ভারতীয় সমাজের শিকড়ে গভীরভাবে প্রথিত। এগুলো কেবল সাহিত্য নয়, বরং জীবনযাত্রার পথ প্রদর্শক, নৈতিক শিক্ষার পাঠ্যপুস্তক এবং ভারতীয় সভ্যতার আত্মা। আজও যখন ভারতীয়রা ন্যায় অন্যায়ের প্রশ্নে দ্বিধায় পড়ে, তারা রামায়ণ মহাভারতের শিক্ষার দিকে তাকায়। তাই বলা যায়, এই যুগে গড়ে ওঠা সমাজ ব্যবস্থা ও নৈতিকতা ভারতকে হাজার বছর ধরে পথ দেখিয়ে নিয়ে এসেছে।